ॐ तत्सवितुर्वरं रूपं ज्योतिः परस्य धीमहि यन्नः सत्येन दीपयेत्। ॐ आनन्दमयी चैतन्यमयी सत्यमयी परमे আজি যত তারা তব আকাশে সবে মোর প্রাণ ভরি প্রকাশে। আজি যত তারা তব আকাশে সবে মোর প্রাণ ভরি প্রকাশে। আজি যত তারা তব আকাশে নিখিল তোমার এসেছে ছুটিয়া মোর মাঝে আজি পড়েছে টুটিয়া হে। নিখিল তোমার এসেছে ছুটিয়া মোর মাঝে আজি পড়েছে টুটিয়া হে। তব নিকুঞ্জের মঞ্জরি যত আমারি অঙ্গে বিকাশে। আজি যত তারা তব আকাশে সবে মোর প্রাণ ভরি প্রকাশে। আজি যত তারা তব আকাশে দিকে দিগন্তে যত আনন্দ লোভিয়াছে এক গভীর গন্ধ আমার চিত্তে মিলি একত্রে তোমার মন্দিরে উচ্ছ্বাসে। দিকে দিগন্তে যত আনন্দ লোভিয়াছে এক গভীর গন্ধ আমার চিত্তে মিলি একত্রে তোমার মন্দিরে উচ্ছ্বাসে। আজি কোনোখানে কারেও না জানি শুনিতে না পাই আজি কারো বাণী হে। আজি কোনোখানে কারেও না জানি শুনিতে না পাই আজি কারো বাণী হে। নিখিল নিঃশ্বাস আজি এ বক্ষে বাঁশরীর সুরে বিলাসে। আজি যত তারা তব আকাশে সবে মোর প্রাণ ভরি প্রকাশে। আজি যত তারা তব আকাশে। সমাধি শুরু করবে? হ্যাঁ শুরু করছি। শুরু কর। শোনা যাচ্ছে তো? ইকো হচ্ছে? এখানে চলে। নমস্কার। আজকে আচ্ছা একটা কথা বলছি, এটা যদি অফ করে আমরা রেকর্ড করে নিই পরে ওটা পাঠিয়ে দিলে হয় না? ইকো হলে অসুবিধা হবে না তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে আমরা যেটা যে বিষয়টাকে বেছেছি সেটা হচ্ছে যে জীবনের বিজ্ঞান। এটা বাছার পিছনে কারণটা হচ্ছে একে তো ফেব্রুয়ারিকে বলা হয় মায়ের মাস, ফেব্রুয়ারি হচ্ছে মায়ের মাস, তাই জন্যে এই সময়টা ভীষণ আমাদের কাছে খুব মানে যেটা বলা যায় জাগ্রত মাসটা। সারা সবসময় মায়ের সময়, কিন্তু এই মাসটা স্পেশালি যেহেতু মায়ের আবির্ভাবের সময়, তাই এটা আমাদের
একেবারে বলা যেতে পারে খুব আমাদের জন্য খুব একটা অর্থপূর্ণ একটা মাস। তো এইখানে আজকে যে বিষয়টা ভাবা হয়েছে সেটা হচ্ছে জীবনের বিজ্ঞান। জীবনের বিজ্ঞান মানে লাইফ সায়েন্স নয়, কিন্তু সায়েন্স অফ লাইফ। সায়েন্স অফ লাইফ মানে কি জীবনের বিজ্ঞান। তার মানে জীবনের যেমন একটা বিজ্ঞান থাকে, জীবনের একটা আর্টও থাকে, আর্ট অফ লাইফ থাকে। সায়েন্স অফ লাইফ, আর্ট অফ লাইফ। আচ্ছা, আমরা যে মায়ের সায়েন্স অফ লাইফটা, সায়েন্স অফ লিভিং যেটা মা বলছে, সেইটা কিন্তু মায়ের এডুকেশনের উপর, অন এডুকেশনে যে মায়ের যে বক্তব্য আছে সেইখানে আর্ট অফ লিভিং সম্পর্কে বলা আছে। তো আজকে আমরা, এটা একটা ছোট বই, আমি বইটা দেখছিলাম আজকে, ছোট একটা বই শুধুমাত্র সায়েন্স অফ লিভিং এর উপর, মায়ের এটা অন এডুকেশনে পাওয়া যায়। বিরাট একটা ফ্যাক্টর। কিন্তু আমি একটু জাস্ট জিসটা পড়ে নিয়ে আমরা শুরু যাচ্ছি। মা প্রথমেই বললেন, অ্যান এইমলেস লাইফ ইজ অলওয়েজ দ্য মিজারেবল লাইফ। আমাদের জীবনের বিজ্ঞানের দরকারটা কি, জীবনের আর্টেরই বা দরকার কি? আর্ট মানে কিন্তু আর্টস সাবজেক্ট নয়, বা সায়েন্স মানে সায়েন্স সাবজেক্ট নয়। আর্ট হচ্ছে শৈলী। আর্ট বলে না কি আর্টিস্টিক আর্ট। এখানে মা বলছেন, অ্যান এইমলেস লাইফ ইজ অলওয়েজ এ মিজারেবল লাইফ। এভরি ওয়ান অফ ইউ শুড হ্যাভ অ্যান এইম। জীবনের প্রত্যেকের লক্ষ্য থাকা উচিত। বাট ডু নট ফরগেট দ্যাট অন দ্য কোয়ালিটি অফ আর এইম উইল ডিপেন্ড দ্য কোয়ালিটি অফ ইউর লাইফ। জীবনে যদি কোনো লক্ষ্য না থাকে সেটা মা বলছেন অর্থহীন জীবন। কিন্তু এবং জীবনের যে লক্ষ্য সেটাই তোমাকে তোমার জীবনের কি স্ট্যান্ডার্ড অফ লাইফ সেটা নির্ধারণ করে। আমার জীবনের কি লক্ষ্য এখন, এটা হচ্ছে প্রথম স্ট্যান্ডার্ড। তাহলে এখানটা একটু কথা বলিনি আমরা, সেটা কিরকম না, মা বললেন যে জীবনের যদি লক্ষ্য না থাকে, লক্ষ্যটা কি, আমাদের জীবনের লক্ষ্য কি, কেউ যদি জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য এম অফ ইউর লাইফ, দেখবেন আমরা কিন্তু থমকে যাব। বাচ্চাদের জিজ্ঞেস করো তুমি জীবনে কি হতে চাও, আমাদের ছোটবেলায় একটা পরীক্ষা আসতো, এম অফ ইউর লাইফ, এম ইন ইউর লাইফ, এসবগুলো অনেক আমরা ছোটবেলা পড়ে, ইভেন মানে মাধ্যমিকে এই প্রশ্ন থাকতো। কিন্তু তখন আমরা কি চট করে চোখের সামনে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার, কেন ডাক্তার হবে, গ্রামে গিয়ে এই করবো, আচ্ছা টিচার কেন হবে না, এই দিদিমণিদের মতো পড়াবো, এরকম একটা থাকতো। তার মানে কি, আমি যেটা দেখছি, যে দেখার মধ্যে যে জিনিসটা আমাকে প্রভাবিত করছে, আমি সেইভাবে জীবনটাকে পালন করতে চাইছি। এইবারে হচ্ছে আমার, এইবারে নেক্সট যেটা, আমার দেখাটা কেমন। একজন ডাক্তারকে আমি দেখছি যে তিনি কি সুন্দর ইঞ্জেকশন দিচ্ছেন, ওষুধ দিচ্ছেন, পেশেন্ট ভালো হচ্ছে, এই দেখাটা, না একজন ডাক্তার তিনি কিন্তু একজন মানুষের সেবা করতে পারেন, এই দেখাটা, দেখাটাও কিন্তু একটা ব্যাপার। আমি দেখছি যে একটু ডাক্তার হলেই কিন্তু গাড়ি পাবো, বাড়ি পাবো, এই পাবো, সেই পাবো, বিদেশ যাবো, এটা একটা দেখা, এটা কিন্তু ভুল নয়। আবার আরেকটা দেখা হচ্ছে কি, যে একজন ডাক্তার হলেই একমাত্র একজন মানুষকে আমি হাসি ফোটাতে পারি যদি চেষ্টা করি, এইটা আমার একটা সেবার দিক। যখনই আমি ডাক্তারের এই গাড়ি বাড়ি দেখছি, তখন আমার এম অফ লাইফটা এক ধরনের হচ্ছে ডাক্তার হওয়া সত্ত্বেও। আবার যখন আমি সেবার দিকটা প্র্যাকটিক্যালি সত্যি করে দেখছি, তখন সেটা আমার একটা অন্যভাবে দেখা। এই যে সায়েন্সটা জীবনের আমাদের আসবে এবার, সেইটা হচ্ছে আমার দেখার উপর নির্ভর করবে যে আমি কেমন ভাবে জগৎটাকে দেখছি। একই কাজ দুজন মানুষ দুরকম ভাবে দেখছে, এইটা হচ্ছে সায়েন্স। কিরকম সায়েন্স, তুমি যদি ডাক্তার হতে চাও, তোমাকে মানে তোমাকে একটা রোবাস্ট একটা শরীর তৈরি করতে হবে। একজন ধুপছে ডাক্তারকে কাছে কেউ যাবে, অসুস্থ একজন ডাক্তার তার কাছে কে যাবে, শরীরটাকে সুস্থ রাখতে হবে। এবারে যেটা হবে, আচ্ছা শরীরটা যে সুস্থ রাখবো, কিভাবে সুস্থ রাখতে হয়, শুধু কি টপাটপ ওষুধ খেলেই সুস্থ থাকবো না। মায়ের যে এডুকেশন সিস্টেম, তোমার ফিজিক্যাল যে ব্যাপার, যে তোমার শরীরের মধ্যে তোমার অসুবিধা লাগছে কিছু, যে তোমার শরীরের মধ্যে যে অর্গ্যানস গুলো আছে তাকে তোমাকে সবল করতে হবে, এবং শুধু ব্যায়াম করে সবল করলে না, তাকে তোমাকে যেটা করতে হবে, তার মধ্যে যে কনসাসনেস আছে, যে চেতনা আছে, সেটা সম্পর্কে তুমি অবহিত। এবারে সায়েন্সে যাচ্ছে, দেখুন আমি যখন আর্ট অফ লিভিংটা নিলাম, আমি একজন ডাক্তার হব, আমি একটু টাকা রোজগার করবো, ঠিক আছে, খুব ভালো কথা, টাকা রোজগার করতে গেলে ডাক্তার হতে হবে, ডাক্তার হতে গেলে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে গেলে মানে একদম ক্রিম অফ দ্য সোসাইটি হতে হবে। এগুলো হচ্ছে ধীরে 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 স্টেপ ব্যাক করতে করতে একটা জায়গা আমি এলাম। এই আসার পরে দেখলাম যে এই জিনিসটা আমাকে করতে গেলে তখন আমার জীবনের মধ্যে একটা বিজ্ঞান এনে ফেলতে হবে। সেই বিজ্ঞানটা কি, যে আমাকে সমস্ত দিক থেকে ধীরে ধীরে গড়ে তুলবে, এবং সেখানে থাকবে একটা সচেতন গড়ে ওঠে।
এই গড়ে ওঠা কিন্তু শুধুমাত্র পড়াশোনা দিয়ে হবে না, সচেতন ভাবে গড়ে উঠতে হবে। এইবার ধীরে ধীরে আমি যে সচেতন ভাবে গড়ে উঠতে যাবো, তখন আমাকে জানতে হবে সবকিছু, হোয়াট ইজ ব্রেন, হোয়াট ইজ হার্ট, আমি কিভাবে ব্রেনটাকে ঠিক রাখবো, কিভাবে। আমি কিন্তু খুব সাবলীল ভাষায়, যেটা আমাদের বুঝতে সুবিধা হয় সেভাবে বলছি। মায়ের অন এডুকেশনে যে কোনো মানুষ এটা পড়ে নিতে পারে সায়েন্স। সেইখানে এবার আমি করতে গিয়ে দেখছি অদ্ভুত ইন্টারেস্টিং ব্যাপার। যখনই আমরা এটা করতে যাব না, অদ্ভুত ভাবে দেখবেন যে আমাদের এই হয়ে ওঠার পেছনে যে মুহূর্তে আমি চেষ্টাটা শুরু করলাম, তখন কোথা থেকে যেন একটা শক্তি এসে বনানি একটুখানি একটু সরিয়ে দেবে দুধটা, মানে একটা শক্তি, কোনো একটা সামহাও একটা এসে না আমাকে পথ দিশারির মতন হয়ে যায়। সেই জন্য আমাকে পথ দেখিয়ে দিচ্ছে। তার কারণটা হচ্ছে কি, কারণ হচ্ছে সেই আমাদের প্রথম দিন থেকে আমরা যে কথাটা বলছি, যে এইটা আমাদের ভুললে চলবে না, যে আমরা কিন্তু ইউনিভার্সের একটা প্রোডাক্ট। আমরা যে শুধু সমাজের প্রোডাক্ট তা তো নয়, আমরা সমাজ তৈরি করেছি। আমাদের প্রোডাক্টটা হচ্ছে ইউনিভার্সের আমরা প্রোডাক্ট। ইউনিভার্সের এই যে প্ল্যানেটের এত একটা প্যারেড চলছে, একটার পর একটা প্ল্যানেট। এখন আমরা দেখলাম না 25 তারিখ পর্যন্ত একদম পুরো স্যাটার্ন কিন্তু দারুণ দেখা যাচ্ছিল। এই প্যারেড গুলো, এই যে প্যারেড অফ এত প্ল্যানেট, এটা কি করে হচ্ছে? কেউ কারোর সঙ্গে ধাক্কা লাগছে না, হঠাৎ করে একটা দিন একটা লাইনে চলে আসছে, এতগুলো দিন চলছে, 24-25 দিন ধরে এভাবে চলছে। একটা বিরাট 44 ধরে একটা কুম্ভ মেলা চলছে, স্ট্যাম্পেড হচ্ছে, অমুক হচ্ছে, সবগুলো ছেড়ে দিই। যদি একটা কিছু ঘটছে, প্রতিদিন যদি 40 কোটি মানুষ একটা জায়গায় যায়, একটা রাজ্যে, সেটা কি হতে পারে আমরা কল্পনাও করতে পারছি না, কিন্তু হয়ে যাচ্ছে। ভুল হচ্ছে, ঠিক হচ্ছে, কিন্তু হচ্ছে। তার মানে আমাদের জীবনে যদি, আমি এক্ষুনি বলছি, আমাদের যে ড্রাইভার ছিল, এই এই ড্রাইভার নয়, আরেকজন ড্রাইভার আছে যে আমার কলকাতায় নিয়ে যায়, সে আমাকে বলছে, দিদি আমি কালকেই যেতে যাবো, গত শনিবার কুম্ভে। আমি বললাম, হ্যাঁ এত স্ট্যাম্পেড হচ্ছে, তুই যাবি? বলে হ্যাঁ আমি যাবো, এত মানুষ যখন বলছে, সবাই যখন যাচ্ছে, সবাইকার ভুল করছে, যাবো। আমি বলছি ঠিক আছে যা, কিন্তু কি করতে যাবে? আমার আমার যাওয়ার একটা লক্ষ্য আছে, আমি ওখানে যাব, কিন্তু কেন যাব বললেই সবাই যাচ্ছে। সবাই যখন বলছে, তার মানে সকলে যা বলছে তার মধ্যে একটা সত্যতা থেকেই যায়। তা না হলে এত বছর বছর কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণ কুম্ভ, মহাকুম্ভ এসব পুরো থাকতো না 144 বছরের মহাকুম্ভ। গতকাল আমি আমার পাশের যে একজন মানে বাজার করে, সে শিক্ষিত, মানে পড়াশোনা করেনি, একজনকে বলছে যে সবাই যখন কুম্ভ কুম্ভ বলছে, ভেতরে নিশ্চয়ই এত লোক কি আর ভুল করছে সকলে। তার মানে কি, একটা জিনিস আছে যে জিনিসটা আমি লজিক্যালি কিছু বুঝতে পারছি না, আমার লজিক ফেল, কিন্তু সবাই যখন করছে ভেতরে একটা সত্যতা আছে, এতগুলো মানুষ ভুল করছে। আবার ইকুয়ালি দেখুন, আবার যদি সেই আমাদের প্রত্যেক বারের মতো আবার আসি, ভ্যাকসিন সবাই নিচ্ছিল, আমিও নিচ্ছি, নিয়ে আমি অসুস্থ, সবাই হচ্ছে, তাহলে সবাই করলেই ঠিক হবে এমনটা নাও হতে পারে। আবার সবাই যখন এই ধরনের কোনো রিচুয়াল করছেন, তার বেসে একটা সত্য থাকবে। এইগুলো আমরা যদি মনে করতে পারি, আমরা যখন জীবনে চলবো, আমাদের যখন এইম আসবে জীবনে, তখন মানে এইম তো আছেই, প্রত্যেকেরই জীবনে অল্প বিস্তর থাকে, কিন্তু সেটার প্রতি যদি আমি মানে মানে সিনসিয়ার হই, তখন আমি দেখবো যে আমার জীবনটা না আমার এইম অনুযায়ী বদলে বদলে যাচ্ছে। যে আমি যখন ডাক্তার হবো বা ভালো করে পড়াশোনাটা আমাকে করে নম্বরটা পেতে হবে, পরীক্ষা পাস করতে হবে, এটা একটা এইম হলো তো। কিন্তু যে মানুষটা দেখছে যে আমি সেবা করব, তখন সে প্রথম থেকে সেবার দিক থেকেই সে জীবনটাকে চলতে শুরু করবে। সে সেবাটা শুড স্টার্ট ফ্রম হিজ হাউস। কেউ অসুস্থ হয়ে পড়েছে, দানা দানা দেখি তো একটু বইটা খুলে কি করছে, মাথায় একটু জলপট্টি দিতে হবে কিনা, স্টার্ট ফ্রম হিয়ার। আবার আরেকজন যে ডাক্তার হবে, সে কিন্তু দেখবি না, ঠিক আছে ও ডাক্তার দেখিয়ে নেবে, দুজনেই কিন্তু ডাক্তারি পড়ছে। এই এম ইন লাইফটা আমাদের জীবনের স্ট্যান্ডার্ড অফ লাইফকে ইনফ্লুয়েন্স করে, অথবা ভাইস ভার্সা। আবার মানে দুজনেই দুজনের পরিপূরক। আবার কি হয়, এই যে সায়েন্সটা, এইটা আমার জীবনটাকে আর্ট একটা শৈলী দিয়ে দেয়, সেটা অসামান্য একটা শৈলী দিয়ে দেয়। ধরুন আপনি একটা কোনো কাজ করছেন, মানে আপনি বুঝতেই পারছেন যে আপনার বিরাট একটা হিউজ একটা কাজ এসে গেছে, যে কাজটা আপনি ভাবতেই পারছেন আমি কি করে করবো, আমি একা কাজটা করবো কি করে। এসে যায় না অনেক সময় একটা বিরাট দুম করে একটা দায়িত্ব এসে গেল, কি করে করবো রে বাবা। হঠাৎ দেখবেন এটা যদি আমাদের মধ্যে থাকে, ওই যে এইম থাকে জীবনে, যে আমার তো একটা লক্ষ্য আছে, যে কাজটাই করি না কেন, সে যতটুকু কাজ লোকে মনে করুক না কেন, সেই কাজটা কিন্তু আমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারে বলে আমি বোধ করছি। তখন কি হবে,
ওই কাজটার প্রতি আমাদের একটা সিনসিয়ারিটি ভেতর থেকে গ্রো করে, ওটা বলে বলে হয় না, ভেতর থেকেই গ্রো করে যাবে। আপনি দেখুন তো দুর্গাপুজোয় অষ্টমী হলেই ঘুম থেকে উঠে লোকে এটা রান্না বান্না করে কিন্তু উপোস করছে, কিন্তু ফুল তুলছে, কিন্তু ওখানে যাচ্ছে, ভেতরে এটা চলতে থাকে। আপনি সমস্ত কাজ করছেন আউটওয়ার্ডলি, ইনওয়ার্ডলি একটা যেন যাত্রা থাকে। এইটা হচ্ছে দিস ইজ দ্য ওয়ে অফ মানে সায়েন্স, ইনার একটা যাত্রা। সেই যাত্রাটা বাইরের যাত্রার সঙ্গে নাও মিল করতে পারে। আপনি দেখবেন যে বাবা একটু রোজই বিউটি পার্লারে যায়, ও কিন্তু পার্লারে বসে বসে তখন ওর মায়ের কথা ভাবে যে মা কিরকম সুন্দর করে সেজে থাকতে, হতেই পারে। তখন এই পার্লারে যে মেয়েটি গেছে আরেকজনকে শুধু আমাকে লোকে দেখুক বলে সাজছে, দুজনের মধ্যে কোয়ালিটি অফ লাইফটা চেঞ্জ, কোয়ালিটি অফ মানে স্ট্যান্ডার্ড অফ লাইফ, স্টেট অফ কনসিয়াসনেস, এগুলো একদম আলাদা। এইটা হচ্ছে আমাদের যখন সায়েন্স অফ লিভিং এর মধ্যে আমরা দিয়ে যাবো। আর পরের লাইনটা মা বলছেন, ইয়োর এইম শুড বি হাই অ্যান্ড ওয়াইড, জেনারেস অ্যান্ড ডিসইন্টারেস্টেড। উঁচু হতে হবে, প্রসারিত হতে হবে, জেনারেস হতে হবে, ভদ্র সভ্য মানে একটা পরিশীলিত, এবং ডিসইন্টারেস্টেড। এইখানেই আমরা আটকে যাই। একটা এইম থাকলেই আমাদের ইন্টারেস্ট চলে যায় যে ওখানে ওটা করতে হবে, এটা করতে হবে। কারণটা কি? তোমার এইম একটা আছে কিন্তু ডিসইন্টারেস্টেড এর চিন্তা করে যায়। এইমও থাকছে, এইম ইন্টারেস্ট ছাড়া হবে কি করে? মা বললেন তোমার এইমটা, তুমি যতক্ষণ এইমটা চাইছো, ইউ শুড হ্যাভ এন এম, ইউ শুড বি ইন্টারেস্টেড। এইমটা যখন তুমি একদম ঠিক করে ফেললে যে আমার আর্ট অফ লাইফ, আমার সায়েন্স অফ লিভিং, এইগুলো যখন হবে, তখন কিন্তু ও ডিসইন্টারেস্টেড। কি মানে কঠিন ব্যাপার একটা মা বলে দিলেন। সেইটাকে কেমন করে না, এইমটা আমি তৈরি করে তোমাকে দিয়ে দিলাম, আমি যেটা হতে চাই তোমাকে বললাম মা, আমি শুরু করছি যাত্রা আমার সায়েন্স অফ লিভিং, আর্ট অফ লিভিং এর মধ্যে দিয়ে আমি শুরু করলাম, কিন্তু তারপরে আমি এইমটা তোমাকে অর্পণ করে দিই। তাছাড়া কিন্তু ডিসইন্টারেস্টেড এইম হবে। যতক্ষণ আমার এম তখন আর কিন্তু এইম নয়। যার জন্য মা একটা খুব দারুণ একটা মানে আশ্রমের কথাই আছে, তুমি যদি কিছু করতে চাও আগে সেটা বলে দিও, আগে করে নাও, তোমাকে আর বলবার দরকার নেই। আমাদের যেটা হয় এটা করবো, ওটা করবো, সেটা করবো বলে এই হবে ওই হবে, কিচ্ছু হয় না। কিন্তু ফুল কি বলে বলে ফোটে কাল ফুটবো কাল ফুটবো, কই না তো, নিঃশব্দে ফোটে, নিঃশব্দে সূর্য ফোটে। সে হয়তো এমন হতে পারে যে তার এমন সাউন্ড সেটা আমাদের কর্ণগোচর হয় না, হতেও পারে। স্টিল মানুষ হিসেবে আমরা কিন্তু শুনতে পাই না এক মেঘের গর্জন ছাড়া। তার একটা কথা আছে যে অত গর্জন করে সে নাও বর্ষাতে পারে। বৃষ্টি পড়ছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, অপূর্ব। মেঘের থেকে যে বৃষ্টি পড়ছে, আকাশে কোনো শব্দ এরকম একটা আকাশ যদি আমরা ধরি শূন্য, সেখানে কোনো শব্দ নেই, শব্দটা মেঘে ছোট্ট জায়গা। তাই বিশাল যেখানে সেখানে কোনো আওয়াজ নেই, যেখানে প্রসারতা সেখানে কোনো হই হই, নিঃশব্দ। তাই জন্য মায়ের যে সায়েন্স অফ লিভিং এ এই জায়গাগুলো আমাদের ছোট্ট ছোট্ট কথাগুলো কিন্তু ভীষণ ভীষণ মনে রাখে আমাদের সারা জীবনের জন্য। যদি তুমি এইম সিলেক্ট না করো, তোমার জীবনটা মিজারেবল, অত্যন্ত কষ্টকর একটা জীবন হবে, কোনো মানে নেই। কেন বেঁচে আছে আমি জানি না, এটা কোনো তো যুক্তি নেই। একটু আগেই বাড়ির মানে নিজেদের কাজের জন্য কতগুলো বাড়ি ঘুরতে ঘুরতে এলাম সিকিউরিটি থেকে। তা একজনের বাড়িতে বয়স্ক একজন মহিলা, তিনি বলছে এই কেন যে বেঁচে আছি, কেন যে বেঁচে আছি এই বয়সে এসে। ধরুন তার বয়সে ফর এক্সাম্পল ৮০ ৮২ ৮৩ হোক, মনাদাও তো ছিলেন ১০০ বছরের, তো মনাদা প্যারেড করেছেন আশ্রমের বলে অনেকে বলবে, কিন্তু তিনি তো বলেননি যে আর বেঁচে থেকে কি হবে। কারণ উনি জানেন যে আমার এই হচ্ছে টু বি অ্যান আইডিয়া চাইল্ড অফ দ্য মাদার। এটা আমার ১০০ বছরের কিছু নয়, ১০ বছরের কিছু নয়। আমাদের মধ্যে যদি ওই জায়গাটুকু আমরা একটু অর্জন করতে পারি, যে আমার লক্ষ্যটা হচ্ছে মা তোমাকে পাওয়া, অথবা তোমাকে পাওয়া এত বড় কথা নয়, আমি তো একটা মানুষ, আমি তোমার চাইল্ড হয়ে থাকতে চাই, সঠিক আইডিয়াল চাইল্ড, আদর্শ শিশু হতে চাই। তখন আমি যেই ভাবলাম আদর্শ শিশু, আদর্শ শব্দটার মানে কি, দেখবে যেই আমি এইমটা ঠিক করে ফেললাম, সঙ্গে সঙ্গে শব্দগুলো আমার মাথার মধ্যে থাকবে, তো সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিষ্য, সাধু, কিছু একটা যেই হোক না কেন, ও তখন কি করবে, ব্রেনের মধ্যে একটা ভাইব্রেশন তৈরি করবে, এটা আমাকে হতে হবে, এটাই আমাকে হতে হবে। এই জায়গাটা কিন্তু সে কিন্তু ভুলবে না বলবে, ঘুমের ঘরে রাখলেও যদি প্রকৃতপক্ষে তার এইম এরকম হয়, সেই এইমটা যখন আমাদের জীবনে আসবে, সে আমাদের এই জীবনটাকে, তার যে চলাটাকে একটা অদ্ভুত অর্থ দেবে, যে অর্থটাকে আমরা বলছি সায়েন্স অফ লিভিং। সায়েন্স মানে বিজ্ঞান এক অর্থে, কারণ বিজ্ঞান নিয়ম মেনে চলে, বিজ্ঞান হাবিজাবি করবে না, স্ট্রেট, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে।
আবার যখনই আমরা বিজ্ঞানের কথা বলবো তখনই মনে মনে লোকে ভাববে ও বিজ্ঞান মানে তো একটা লজিকের ব্যাপার, লজিক মানে হচ্ছে ইন্টেলেক্টের ব্যাপার, সব মনের। কিন্তু এগুলোর সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই। মনের সঙ্গে কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের জীবনের যে মাসি অরবিন্দের যে পথ, সে চেতনার যে হাইয়ার যে জায়গা, সেখানে মনের সঙ্গে মন একেবারে নিচে। এই মন দিয়ে কিছু হবে না। বাইরের যে জগতের যে বহির্মন, তার কোনো কাজই নেই প্র্যাকটিক্যালি। একটু উঁচুতে মানে বাইরের আপার যে মাইন্ড সেটা থাকে, তার আগে এই জায়গাগুলো আমরা ধরতে পারবো। তাহলে ঠিক আছে, চলো এবারে আমাদের চলার যে সায়েন্সটা আবার শুরু হলো কি, তালিমের প্রথম পদক্ষেপটা কি? তোমাকে সিঁড়িতে উঠতে হবে, আমাকে ছাদে যেতে হবে, তাহলে আমার প্রথমে সিঁড়িতে উঠতে হবে। আচ্ছা কেমন করে সিঁড়িতে উঠতে হবে? আমি তো হামা দিই, আমি তো জানি না। তুমি উঠতে চাও তো পেরে যাবে, আজকে হামা দিচ্ছ, কালকে সিঁড়িটা ধরেই তুমি উঠবে। সিঁড়িটা ধরে ওঠার জন্য তোমার শরীরের মধ্যে যে গঠন, পেশি বলো এই বলো, সে তারা তৈরি হয়ে যাবে। বিকজ ইউ ওয়ান্ট টু ক্লাইম্ব দ্য স্টেয়ার। আমি সিঁড়িটাতে উঠতে চাই, আমি জানি। নইলে একটা বাচ্চা কি করে এসে উঠছে, হাঁটছে, তারপরে সিঁড়ি দিয়ে উঠছে, কি করে করছে? বিকজ হি ওয়ান্টস, ওটা সে চায়। এবং সেই চাওয়াটার মধ্যে কিন্তু তুমি দেখবে বাচ্চা উঠতে গিয়ে হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে, কতবার পড়ে যাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে, পড়ে যাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। যদি কোনো মানুষ এটা করতে পারেন, আমি যেটা চাইছি আমি বারবার পড়ে যাব, কিন্তু মা ইজ দেয়ার, তিনি আমাকে ধরবেন। আমি যদি এইটা যতক্ষণ না ভেতর থেকে বিশ্বাস করবো, যে বিশ্বাস বাচ্চার মধ্যে থাকে। এইবারে আমরা ধরে নিই সায়েন্সটা কিরকম আমাদের জীবনে। তাহলে বাচ্চা যখন জানে, সেটা তো আমিও একদিন এরকম ছিলাম। আমি কি করে জানতাম? কারণ ওই সত্যটা আমার মধ্যে ভরে দেওয়া ছিল। ওই সত্যটা ইউনিভার্সের যে ট্রুথ, ইউনিভার্সাল যে ট্রুথ, তার মধ্যে আমি ছিলাম, আমি আছি। কিন্তু যখন আমি প্রথমে ছিলাম, যখন আমার সমস্ত সত্তাটা একেবারে একমুখী ছিল, প্রথমে বাচ্চা উল্টোচ্ছে উল্টোচ্ছে, আমার প্রথম সে বাচ্চা জানেও না যে তার এই লাইফ হচ্ছে উল্টে যাওয়া, তারপর এই লাইফ হচ্ছে উঠে দাঁড়ানো, তারপরে হাঁটা, তারপরে চলা, তারপরে সিঁড়ি ভাঙা। ধীরে 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 এগুলো সেট করে যাচ্ছে। তাকে তো কাউকে, আপনি কোনোদিন কাউকে দেখবেন না যে আপনি হাত ধরে ধরে কাউকে হাঁটাতে শিখিয়েছেন। কোনোদিন সে, আপনি হাত ধরলে সে হাত পা বাড়াবে, হাঁটবে নাকি? ওইটা কিন্তু হাঁটা নয়। আমাদের যেমন ডাক্তারি পড়ানো মানে এখন হচ্ছে মুখস্থ করে ফেলে দিয়ে পরীক্ষায় পাশ করে যাও, হাত ধরে হাঁটানো ছেড়ে দিনও বসে পড়বে ওখানে। কিন্তু যেদিনও জানবে যে আমাকে এটা করতেই হবে, তখন বারবার পড়ে উঠে দাঁড়াবে। দিস ইজ দ্য সায়েন্স অফ লিভিং। এইবারে কারণ আমার এইমটা আমার রেডি হয়ে আছে, এরপরে যেটা বলতে সেটা খুব শক্ত আমাদের জন্য। সেটা কি? বাট হোয়াট এভার ইউর আইডিয়া, যাই তোমার আদর্শ হোক না কেন, it cannot be perfectly realized unless you have realized perfection in it. মানে হচ্ছে যে তোমার আদর্শ যাই হোক না কেন, এটা ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে রিয়েলাইজড হবে না, বুঝতে পারবে না, প্রকাশিত হবে না, যতক্ষণ না পর্যন্ত পারফেকশন তোমার মধ্যে রয়েছে। তাহলে আমাদের প্রথমে পারফেকশনটা জানতে হবে। এইবার আমরা আর্টের দিকে চলে যাব, সায়েন্স থেকে। হোয়াট ইজ পারফেকশন? মা বলছেন যেটা করছো সেটা এমন ভাবে করো, মানে অ্যাজ বেস্ট অ্যাজ ইউ ক্যান, যতটা তুমি পারো পসিবল, যতটা তোমার পক্ষে ভালো করে করা পসিবল ততটা তুমি করো। আমাদের তো বলছেন না ও যেভাবে করেছে তুমি সেভাবে করো। কোনোদিন মা, সাধারণ মায়েরা যেটা বলে, ও দেখ তো ওই ছেলেটাই করছে, তুই পারছিস না। আমাদের মা তা বলেন, দেখ তো ও করছে, এটা নয়, তোমার, তোমাকেই এটা করতে হবে, তুমি পারবে এটা করতে। কিন্তু আমাদের এই যখনই পারবে হলো, যেই মুহূর্তে সায়েন্স থেকে আমরা সায়েন্সটাকে নিয়ে নিলাম যে আমাদের এই জিনিসগুলো করতে হবে, এইবারে সায়েন্সটাকে তুমি যদি ধীরে ধীরে বাইরের দিকে আমরা আউটওয়ার্ডলি যদি আলোচনা করি, দেখবো আচ্ছা আমি রেগে যাচ্ছি কেন, আমার মধ্যে রাগ হচ্ছে কেন, আমার ভিতরে এই জিনিসগুলো আসছে কেন, আমি রেগে যাই কেন, হঠাৎ যখন তখন একটা মানুষের উপর রেগে যাচ্ছি কেন। তো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি রেগে যান কেন, উত্তর দিতে পারে যে কোনো এক সেকেন্ডের মধ্যে একটা উত্তর দিন, আপনি রেগে গেলেন কেন, কোনো ব্যাপার, কোনো উত্তর নেই। কালকে খুব সুন্দর জয় গোস্বামীর ইয়ের সঙ্গে একটা ইন্টারভিউ শুনছিলাম, ঋতুপর্ণ ঘোষের। ভারী সুন্দর একটা কবিতা, শরৎকুমার মুখোপাধ্যায়ের লেখা। লাইনগুলো আমার মনে নেই, তার মানেটা হচ্ছে অপূর্ব লাগলো কবিতাটা। বলছে যে, লাইনটা হচ্ছে এরকম যে ট্রেন আসতে দেরি হচ্ছে, স্টেশন অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। তখন স্টেশন মাস্টারের ঘরে গেলাম, বলে হলো এক্ষুনি একটা মানে কিছু একটা করি, আমাকে অফিসে পৌঁছতে হবে, ট্রেন কেন দেরি। আমি কমপ্লেন খাতাটা চাইলাম, কিন্তু খাতাটাতে লিখলাম ট্রেনের দেরি হলে অনেক ক্ষতি হয়। লাস্টে লিখছেন শেষকালে যে আমার তো পেন ভর্তি
আক্রোশ ছিল, আমার অনেক কিছু জমা ছিল পেনে লিখবো বলে। ট্রেন কেন দেরি হচ্ছে এসব গুলো করতে পারতাম তো। আমি যখন লিখলাম ওটা লিখতে পারলাম না, আমি শুধু লিখলাম ট্রেন দেরি হলে ক্ষতি হয়। তাহলে আমার ভিতরে ওই যে একটা আবর্জনার মতো একটা যেটা ছিল, রাগটা পেন পর্যন্ত ছিল, কিন্তু সে যখন বেরোলো সেটা বেরোতে পারলো না। তাই জন্য তিনি কবি। আমাদের মতো মানুষ, আমার মতো মানুষ হলে বেরিয়ে যেত, এই আপনাদের রেলের অবস্থা, আমি কমপ্লেন করবো, এই যে আমি রেগে কেন যাচ্ছি সেটা কিন্তু কোনো সঠিক কারণ আমার কাছে নেই। তার কারণটা কি না, আমার দেখাটা হচ্ছে বাইরে, আউটওয়ার্ড। মা বলছেন তুমি যতক্ষণ না পর্যন্ত ভিতরটা দেখতে পাচ্ছ ততক্ষণ তুমি কাউকে যে কারণে মা বলতেন এবার যা দিনই বলি কাউকে জাজ করতে চাও না, তুমি তার ভিতরটা জানো না। সে সেই মুহূর্তে কোন কনসাসনেসে আছে, সে কোন পরিস্থিতিতে আছে তুমি জানো না। তুমি তোমার জায়গা থেকে একজনকে জাজ করে ফেলে, ও ভালোই খারাপ, এ ঠিক করছে ভুল করছে, করো না। আমাদের যে রাগটা কেন হয়, এই যে এত আমরা যে কজন বসে আছি, ধরুন কাউকে যে কোনো একজন দিদি বা দাদাকে বলতে পারবেন এই মুহূর্তে আমরা রেগে যাই কেন। একটা কারণ হচ্ছে যে আমি যেটা চাইছি সেটা হচ্ছে না, আমি যেটা চাইছি সেটা হচ্ছে না, আমি যেটা শুনতে চাইছি ও সেটা বলছে না, আমি যেটা দেখতে চাইছি ও সেটা করছে না। তখন কি হচ্ছে, আমি রেগে যাচ্ছি। মা বললেন যখন তোমার ওইটা এরকম হচ্ছে, মায়ের যে শিক্ষা সেটা হচ্ছে, তুমি ওইটাতে রেগে না গিয়ে বরঞ্চ একটা কাজ করো না, ইউ ডু ইয়োরসেলফ। আমি একদিন বিশ্বনাথকে বললাম যে এত ফুল সব সাজিয়ে রাখে তারপর আর ফুলটা পরিষ্কার করে, এটা ঠিক না বিশ্বনাথ, 20 বছর আগে কথা। বিশ্বনাথে বললেন কাউকে জাজ করো না, তুমি ডু ইট ইয়োরসেলফ। মায়ের শিক্ষা বিশ্বনাথ। তার মানে আমি রাগ করার আমার জায়গায় নেই পৃথিবীতে। আমি রেগে যাই কখন, আমি ওটা করবো না, অন্য কেউ কেন করছে না সেটা করে করে আমি একটা নিজেকে অনেক দূরে 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 একটা জায়গায় আবর্তের মধ্যে এনে ফেলি। সেই এটা টেনে ফেলবে যার কোনো এইম ইন লাইফ নেই। যদি তার কোনো একটা এইম থাকতো, জীবনের যে কোনো ক্ষেত্রেই একটা কোনো এইম থাকতো, তার মধ্যে সায়েন্স অফ লিভিংটা তার এমন হতো এই জায়গাগুলো তাকে টাচ করতে হতো। এই সায়েন্স অফ লিভিংটা একসময় ধীরে ধীরে মানুষের জীবন শৈলীতে এসে যাবে। ওই মানুষটা এরকম না, আপনি ব্যাংকে গেছেন, আপনি দেখুন যারা একটু সাধনার দিকে আছে, সেই মানুষটা সে স্টেট ব্যাংকে চাকরি করুক, রিজার্ভ ব্যাংকে চাকরি করুক, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে, পারবে না করতে, করবে না, মানে নেচারেই এটা নেই। মানুষের সাথে থেকে সে সরিয়ে দিয়েছে জিনিসটাকে, কারণ হচ্ছে মা এটা চায়। তার মানে ও কি করলো, তার সায়েন্স অফ লিভিংটাকে এমন ভাবে তৈরি করলো, তার আর্টে চলে গেল জীবনটা। তার জীবনটা থেকে আর্ট হলে কি হয়, সায়েন্স অফ লিভিংটা সে তার নিজের জন্য, সে নিজে করছে, আমি এটা করবো, এই পথে গেলে এটা হবে, আমার শরীর ঠিক রাখতে হবে, সায়েন্স অফ লিভিং। সায়েন্স অফ লিভিংটা যখন প্র্যাকটিস কেউ করে, যে তার মধ্যে দিয়ে যায়, তখন ইট বিকামস আর্ট অফ লিভিং, জীবন শৈলী হয়, স্টাইল, একটা স্টেটাস। ওইটা কিন্তু মানুষ দেখতে পায়। ও কিন্তু এটা করলো না, তো রেগে গেল, আমি কেন রেগে যাই। যদি কারোর মধ্যে এতটুকু সচেতনতা থাকে যে একটা মানুষ এরকম করলো, ও রেগে গেল না, তো আমি কেন রেগে যাই। ঠিক আছে, তার মানে এটা রেগে যায় না এমনও মানুষ আছে, আমিও আর কাল থেকে করবো না, কারণ মা চান। এইটাই হচ্ছে এইম ইন লাইফ। আমার জীবনে একটা এইম যদি থাকে যে কোনো ব্যাপারে, এবার এইম গুলো কি কি আমাদের সাধারণ মানুষের জীবনে কি কি থাকতে হবে সেটা পরে বলছি, তার আগে লাস্ট লাইনটা করে নি। টু ওয়ার্ক ফর ইউর পারফেকশন দ্য ফার্স্ট স্টেপ ইজ টু বিকাম কনসাস অফ ইউর। পারফেকশন চাইতে গেলে নিজের প্রতি কনসাস হও, আমি পারফেক্ট নই, এইটা আগে বোঝো। আমাদের ঝগড়ার কারণ, রাগের কারণ এইটাই, আমি যেটা বলছি দ্যাট ইজ ট্রু, পারফেক্ট, ওই লোকটা ভুল হচ্ছে। এইটাই হচ্ছে আমাদের ঝগড়ার কারণ, রাগের কারণ, ঈর্ষার কারণ, দূরত্বের। ওরও একটা স্ট্যান্ড পয়েন্ট আছে, এটা আমি দেখছি না। I want you to work for your perfection, for your perfection. The first step is to become conscious of yourself. নিজের প্রতি সচেতন হও, of the different parts of your being. কিসের প্রতি? Different parts of being, তার মানে science of living. Different part of your being, তোমার সত্তার মধ্যে যে different part। আচ্ছা, different part মানে কি হাত পা গুলো? শুধু হাত পা নয়, ওটাও একটা ব্যাপার, ফিজিক্যাল, মেন্টাল। তার মধ্যে ছোট 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 অসংখ্য জিনিস আছে, অসংখ্য। আমরা বুঝতে পাই না আমাদের ডিফারেন্ট পার্ট গুলো কি কি, আমাদের ভেতরে অঙ্গ কি কি, অঙ্গ মানে যা দেখতে পাই তা নয়, আরো ভেতরে অনেক কিছু আছে, ফিজিক্যাল, মেন্টাল, ভাইটাল, প্রচুর আছে। এই সমস্ত, হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি সেগুলো তো প্রতিটি অন্নময় কোষ, প্রাণময় কোষ, আমরা তো জানি। সেইগুলোর প্রতি তুমি কি জানো, তুমি কি সচেতন? আমরা তো শুনিনি কোনোদিন তার নাম।
সচেতন আর কি করে হবো? সেইটা যদি হয় of the different parts of their being and their respective activities. আমার ডিফারেন্ট পার্ট অফ আওয়ার মাই বিং, ওই যে বললাম রেগে গেলাম, অ্যান্ড দেয়ার অ্যাক্টিভিটি, দুম করে একটা কাউকে কিছু বলে ফেললাম, ফট করে একটা রিয়াকশন দিয়ে দিলাম। তুমি দেখবে আমার ছেলে একটা কথা বলেছিল একসময়, সকলের কাছে তো শিখতে হয়। আমাকে বললো যে মা তুমি একটা কোনো কথা যখন হোয়াটসঅ্যাপে লিখছো, আমি ধরুন বললাম যে এইটা লিখে দে না বাবা, আমি তো কিছু করছি, আমি যে কি লিখতে হবে স্কুলে কোনো ব্যাপারে, আমি তুই এটা লিখে দেন, একটা আমি একটা কাজ করছি, আমার তুই লিখে দে হোয়াটসঅ্যাপে। লিখতে গিয়ে বললো যে যেহেতু ম্যানেজমেন্টে আছে তো সেই জন্য ওইগুলো মানে অফিসের ম্যানেজমেন্ট দেখতে হয়, ফলে ওর এই ব্যাপারগুলো আমি দেখলাম প্রত্যেকের কাছে কিরকম শেখার। ও বললো তুমি যদি কথায় বলতে এই এই শব্দগুলো এত খারাপ লাগতো না, তুমি লিখে বললে যতটা খারাপ লাগছে শুনতে। তুমি এই কথাটা এভাবে বলো, এইভাবে বলো। এইবারে ধরুন আমি যখন লিখছি আমি একটা ভাবনা থেকে লিখছি, ও যখন পড়ছে সে আর একটা ভাবনা থেকে পড়ছে। আমিও ভুল হতে পারি, সেও ভুল হতে পারে, আমিও ঠিক হতে পারি, সেও ঠিক হতে পারে। ওই জন্যই বলে একটা কথাই ছিল, শতং বদ মা লিখো। হাজার কথা বলে যাও, কিছু প্রবলেম নেই, লিখে ফেলো না কিছু চট করে। সেটা লিগাল কথা যদিও, কারণ লেখা হলে সেটা একটা ডকুমেন্ট হয়ে গেল। কিন্তু জোকস অ্যাপার্ট, আমরা যখন কোনো কিছু রিয়াক্ট করতে যাই না, আমাদের রিয়াকশনটাতে আমাদের সমস্ত দুর্বলতা প্রকাশ পায়। তাই জন্য যে মানুষটা একা বাড়িতে থাকে তার কোনো দুর্বলতা নেই, কারণ কিছুই প্রকাশ হচ্ছে না তার, রেগে গেলেও কিছু নেই, সে একা থাকে। পাঁচজনকে নিয়ে যে থাকে, তার যে রিয়াকশনটা, সেই রিয়াকশনটাকে আমি চেঞ্জ করতে পারি বাই সায়েন্স অফ লিভিং, দেন হুইচ যেটা আমাকে টার্ন করবে আর্ট অফ লিভিং এ, যেটা কিনা আমার জীবন শৈলীটাকে তৈরি করবে, যেটা সকলে দেখতে পাবে। আর সায়েন্স অফ লিভিং দেখতে পাবে না কেউ, ওটা তোমার নিজ, আমাদের নিজেদের প্রত্যেকটা সত্তার ভেতরে তার কাজ চলবে। এইবারে মজার ঘটনা যেটা, সেটা হচ্ছে যখন আমরা একটু সত্যি সত্যি চাইবো, তখন দেখবো কোথা থেকে একটা শক্তি এসে কাজ করবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি ভাবছেন যে আমরা যে আজকে ধরুন 15-16 জন যে কজন আছে, আজ একটা পিকনিক করবো, ভাবতে পারি তো? এই তুমি ভাতটা নাও তো, তুমি এটা করো, তুমি বাজারটা করো, তুমি ডেকোরেটরকে করলে, এই ওখানে ডেকোরেশনের কাজ নিলো, ওইটা তো আমি পারি, তুমি বাপু এটা করো। আমরা এগুলো করি খুব সাধারণ জায়গা থেকে করি। আচ্ছা আমি ভালো রাঁধতে পারি, আমি রান্নার কাজ করি। কিন্তু যে যখন আমার আর্ট অফ লিভিং একটা এমন হবে, বা সায়েন্স অফ লিভিং এমন একটা হবে যেটা মানুষকে প্রভাবিত করবে, সেই মানুষটা কি করবে, সে চুপ করে যাবে, যে কাজটা পড়ে থাকবে সে কাজটা সে তুলে দেবে, সে কিছু বলবে না। কারণ তার কাজ, কারণটা কি? বিকজ সে চায় সর্বাঙ্গ সুন্দর একটা কাজ হোক। সে কিন্তু আমার কাজ তোমার কাজ বলে ভাববে না, সে ভাবে সর্বাঙ্গ সুন্দর একটা কাজ হোক। যখনই এই জিনিস আমাদের মধ্যে গ্রো করে যাবে, এটা তখনই গ্রো করবে যখন প্রত্যেকের আমাদের একটা নিজস্ব এইম থাকবে, প্রত্যেকের সায়েন্স অফ লিভিং একরকম হবে, জীবনশৈলী আর্ট অফ লিভিং একরকম, প্রায় এক একজনই এক এক রকম হবে, কিন্তু তার মধ্যে একটা সমতা থাকবে, একটা সামঞ্জস্য থাকবে। সেই সময় বলেতে ভগবান একবার ডাইরেক্টলি কাজ করবে, ডাইরেক্টলি কাজ করবে। আমরা যদি সবাই মিলে যে কোনো, তোমার একটা পরীক্ষা করে আমরা দেখতে পারি যে কোনো কাজ, আমি তো পিকনিকটা বললাম যে সবাই এই সময় পিকনিক করে, খুব সাধারণ কাজ বলে, মানে প্রত্যেকেরই একটা অভিজ্ঞতা আছে, মানে শুধুমাত্র খেয়ে বেরোবো না বেরিয়ে খাবো, এই দুটোর জন্য একটা পিকনিক বন্ধ। দুটো কোনোটা করলেই হয়, কেউ খেয়ে বেরো, কেউ বেরিয়ে খায়, আমি যেটা বলবো সেটা শুনতে হবে। এখন এইটাতে যখন আমাদের সায়েন্স অফ লিভিং এর মধ্যে আমরা মায়ের এডুকেশনটা শুনবো, তখন আমি দেখবো যে মা, আমরা কি করবো, যে মা এই দেখো আমরা একটা পিকনিকের ব্যবস্থা করেছি। এই যে আমরা এই কজন ধরো আসি তো প্রত্যেক মাসে মায়ের করুণে আমরা একসঙ্গে হই, কথা বলি। আমরা যদি মাকে অফার করে দিই মা এই কাজটা আমরা শুরু করছি, তুমি দেখো আমাদের তো প্রচুর ত্রুটি নিয়ে আমরা এসেছি, তুমি জানো, তুমি আমাদের আমাদের থেকে অনেক বেশি জানো, কিন্তু আমরা এটা হতে চাই, তোমার আইডিয়াও চাই, এবং সেটা আমাদের ভেতর থেকে যদি আসে, তুমি দেখবে একটা পিকনিক করতে চাই বলে যদি চুপ করে বসে থাকো, যে আমি একটা পিকনিক করতে চাই। সেদিনে একটা ক্লাস ছিল আমার অফলাইনে, সেখানে আমি বলছিলাম তোমাদের কাছে এটা চাও, এক কিছু গোষ্ঠী আর কি যারা একটু আশ্রমে যেতে চায়, এবং তারা কখনো আশ্রমে যায়নি সেভাবে, ফলে তারা চাইছেন কেউ ওদের গাইড করবে, যিনি যাকে ওরা গাইড করতে চাইছে গাইড হিসেবে, তিনি আবার মানে তোমাদের সঙ্গে তোমরা ঠিক আশ্রমের লোকজন নয় ইত্যাদি। দিয়ে সে, আমি তখন বললাম তোমরা সত্যি যেতে চাও? 5 জন? বলছে হ্যাঁ আমরা 5 জনে যেতে চাই।
তাহলে মাকে বলেছে, বললো যে না। তাহলে ওটাই, যাকে বলবার দরকার তাকে না বলে তুমি যে কোনো মানুষকে বলছো কি করে হবে? মাকে একবার 5 জনে মিলে একই সাথে একই কথা বলে দেখো না কি হয়। দিয়ে চুপ করে থাকো না, অপেক্ষা করে থাকো না, কি হয়? মা বলছেন একটু অপেক্ষা করে থাকো, তোমার কথাটা বলে একটু ধৈর্য ধরে অপেক্ষা করে দেখো না কি হয়, ঠিক এই কথা। তাহলে আমি যখন এটা করতে যদি পেরে যাবো না, অবাক হয়ে যাবে, হঠাৎ একটা লোক ঢুকবে, ঢুকে এই তুই কত কেমন আছিস রে, একটা তোর ইয়েটা ভালো চলছে, কেটারিং এর বিজনেসটা, পাশ থেকে এই ও ক্যাটারিং করে, চলো না ওকে বলে দাও, অর্ডার দিয়ে দাও। ঘটে, এই গায়ে কাঁটা দিচ্ছে, এই জিনিসই ঘটে। মানে আমরা প্রত্যেকে অল্প বিস্তার এই অভিজ্ঞতার মধ্যে দিই, এই জিনিসটাই ঘটে। আরে বাবা, তোমার কথা ভাবতেই পারছি না, দেখেছো দেখো মায়ের কি করুণা। মায়ের কি করুণা আমি তখনই বলতে পারবো যখন এই মাকে অফার করে দিয়েছি। আর তা না হলে আমরা যখন অফারও করি না, দেখেছো মায়ের কি করুণা, ওটা মুখে কথা, ওগুলো বলতে হয় বলে আমরা মায়ের মায়ের করুণা বোঝার ক্ষমতা আমাদের খুব কম। মায়ের করুণা, মা বলছে না তোমাকে বিপদে ফেলে বিপদ থেকে তুলে আমার করুণা তোমায় দেখাবে। কিন্তু আমি যদি তুমি একবার অফারটা করে দিয়ে অপেক্ষা করে দিই, এইগুলো কি সাধারণ লোকেরা বলে মিরাকেল, কিন্তু মা তো মিরাকেল বিশ্বাস করতেন না। আবার এটা বলতেন যে মানুষ যে বেঁচে আছে এটাই মিরাকেল। আমি একটা এত বড় পৃথিবীতে জন্মেছি, বিশেষ করে ধরো আমরা যারা আছি, 2 শতাব্দী দেখেছি, 2 শতাব্দী দেখেছি, কি না দেখছি, মহাকুম্ভ দেখছি, তাই না? আমাদের বাবা মারা দেখেন, বাবা দেখেননি যারা চলে গেছে, আমাদের ছেলে মেয়েরা 2 শতাব্দী দেখেনি। মানে আমরা কতখানি সৌভাগ্য আমাদের, এগুলো আমরা ভাবি না, আমরা ভাবি এগুলো পড়ে পাওয়া তো দলের মতো হবে, তা কিন্তু নয়। সেই জন্য বলছি আমাদের যখন সায়েন্স অফ লিভিংটা আমাদের এমন হওয়া উচিত, যে এইমটা আমি নিয়েছি, আমার সামনে যে এইমটা আছে, তাকে প্রতিনিয়ত ওই মা গ্রন্থের প্রতিটি লাইনের মতো একদম অবিচ্ছিন্ন ভাবে অবিরাম একদিকে স্ট্রেট এই উটের চোখের মতো থাকবে, ফুলি পড়ানো, আমি আর কিছু দেখতে পাচ্ছি না। ওইটা কিছুদিন করতেই হবে, করতে করতে আমার এইমটা যে ফিক্স হয়ে গেল যে এটা আমার aim জীবনে। ওই জন্য আমরা এখন এটা দিচ্ছে, বনানী যেটা দিচ্ছে আমাদের পজিটিভ ওয়ার্ড, দেখছো ওয়ার্ড গুলো, সেগুলো পুরো কাজ হচ্ছে আমাদের, নিশ্চয়ই হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে, কারণ ওই শব্দগুলো আজকে হচ্ছে না মনে হচ্ছে আমাদের, হচ্ছে ভেতরে কোথায় হচ্ছে। ওই ওয়ার্ডটা আমি সারাদিন করবো, ওই তো দাদা ওয়ার্ডটা দেখছেন তো, ওই ওয়ার্ডটা কাজ মানে হতেই হবে, ওইটা আমাদের করতেই হবে। এই যে আমি একটা এইম করে ফেললাম যে আমি 365 দিনে 365টা ওয়ার্ড মায়ের পজিটিভ ওয়ার্ড, এইগুলো আমার জীবনের লক্ষ্য। তাহলে 365 দিনের আবার জীবনে একটা লক্ষ্য স্থির করে ফেলেছি আমি। যেই মুহূর্তে আমি স্থির করলাম তখন অটোমেটিক্যালি, যদি আজকে বলে বি স্পোর্টিভ, সাপোজ বি স্পোর্টিভ আছে মায়ের একটা কথা, মানে তোমাকে স্পোর্টিং সবকিছু করতে হয়। তাহলে ঘুম থেকে উঠে আর ভালো লাগছে না, দূর বাবা মাথাটা যন্ত্রণা, বলবে না বাবা তাহলে কালকে বি স্পোর্টিভ আছে, আমাকে যেভাবে হোক সুস্থ থাকতে হবে। তখন ওটা সায়েন্স অফ লিভিং, কিভাবে কিভাবে সুস্থ থাকতে হবে, কতটা কি করতে হবে, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে সুচারুরূপে তাকে প্রদর্শিত হতে হয়। সেকেন্ড হচ্ছে ওই জিনিসটা আমাকে ট্রান্সফার করে দেবে, আমাকে আমার শরীরটাকে জীবনে বি সাপোর্টিভ বা বি স্পোর্টিভ, মানে আরে বাবা এ তো আজকে দারুণ কাজ করছে, কারণ আজকে মা বলে দিচ্ছে বি স্পোর্টিভ, 24 ঘন্টা আমাকে বি স্পোর্টিভটাকে অন্য লোকেরা তো বুঝতে পারছে না, বাবা এই তো কোনোদিন, কারণ আজকে তো সব কাজে নিজে নিয়ে ফেলছে, সব কাজে নিজে করে ফেলছে, কি ব্যাপার। ভেতরে তো আমার 2 দিন বাদে যখন আমরা প্র্যাকটিস করতে থাকবো, তখন হবে কি, একটা সময় আজকে আজকে বি স্টেট ফার্স্ট, আমাদের তখন এটা করতে করতে একটা সময় হবে যখন আমাদের এই কোয়ালিটি গুলো বাইরে প্রকাশ হতে থাকবে, তখন লোকে জিজ্ঞেস করছে তুমি এত কত বদলে গেছো গো, তুমি কত বদলে গেছো। এবার লোকে কেন রে, আমার কি বয়স হয়ে গেছে, আমার কি খারাপ হয়ে গেছে দেখতে, ওই বদল নয় কিন্তু, তুমি আগে যেভাবে রিয়াক্ট করতে আসতে পারো, এখন তুমি শান্ত হয়ে গেছে তুমি তাহলে, কারণ আমি জানি যে আমাকে মা বলছে স্টেপ ব্যাক করো বাবা, সব কথায় ঝাঁপিয়ে পড়ো, স্টেপ ব্যাক করো, অফার করে দাও, করে তুমি এই যেই আমি স্টেপ ব্যাক করে এগোবো ওই পুশটা দেবে মা, কিন্তু স্টেপ ব্যাকটা আমি রাখবো। আমাদের স্টেপ ব্যাকে বাধা কে দেয়, স্টেপিং ব্যাকে বাধা আমাদের কে দেয়, মানে হ্যাঁ ঝাঁপিয়ে পড়তে হবে, অপেক্ষা কর দেখো নাকি, তারপরে মাকে বলে মা আজ এই কাজটা হচ্ছে, আমি কি এটা করতে পারি, তুমি দেখো তোমার কাজ এমনি এসে যাবে। তাই আর্ট অফ লিভিংটা যদি আর বলি সায়েন্স অফ লিভিং গোজ সাইমালটেনিয়াস, পাশাপাশি। সায়েন্স অফ লিভিংটা এখন করি, আবার
পরের বছর আর্ট অফ লিভিং হবে, ওইটা না। আর্ট অফ লিভিং মানে কিন্তু আবার কেউ কেউ কোনো কোনো রবি শঙ্করজির একটা আছে আর্ট অফ লিভিং, আমি কিন্তু তার কথা বলছি না। আমি ওটা একটা প্রসেস হয়তো হবে হয়তো, আমি যেটা বলছি আর্ট অফ লিভিং মানে হচ্ছে শৈলীটা, আমার জীবনের এইমটা, আমার জীবনের লক্ষ্যটা, আমার জীবনের শৈলীটাকে বদলে দেবে। আমি কেমন মানুষটা চেঞ্জ হতে থাকি, আমি সেই মানুষটা থাকবো না যার কোনো এইম ছিল না, সেটা ছিল। এইটা হচ্ছে সায়েন্স অফ লিভিং। তাহলে আমাদের আমাদের প্রথম যে কাজটা কি করতে হবে, আমাদের প্রথম কাজটা কি হলো, একটা এইম নিজের নিয়ে করে ফেলা। আমাদের এম বললে মায়েদের কাজ হচ্ছে ছেলে মেয়ে মানুষ করা। আমি যতজন ছোট ছোট মাগুলোকে দেখি, কি করো, কিছুই করি না। হ্যাঁ তুমি তো কি ভালো আঁকতে, কিছুই আর হয় না, ছেলের পেছনে খাটতে খাটতে। ছেলে কি অপরাধ করছে বুঝতে, ছেলে মেয়েরা যে কি অপরাধ করে আমি আজও বুঝতে পারি না। কিছু বললেই বলে ছেলে মেয়ে, ছেলে মেয়ে যে স্কুলে বেরিয়ে গেলে সে তো টিভি দেখবে বা বসে বসে, যতক্ষণ না পর্যন্ত ছেলে মেয়ে ফিরে আসবার আগে রান্না করতে হবে, সে কিন্তু টিভিই দেখবে বা পার্লারে চলে যাবে। উত্তরটা হচ্ছে ছেলে মেয়ের জন্য আমরা কিচ্ছু করতে পারি, বিকজ তার এইম অফ লাইফটা কম শেষ হয়ে গেছে। সে মনে করছে আমার এইম অফ লাইফ হচ্ছে ছেলে মানুষ করছে, তা কিন্তু না। ছেলে মানুষ কোনো মা তার ছেলে মানুষ করতে পারে না, মানে ভুল বুঝো না, ছেলে মানুষ করতে পারছে না মানে ওই বাচ্চাটির ওই মায়ের বায়োলজিক্যাল সান বা ডটার, সে আসলে হচ্ছে মহাজগতে মহাবিশ্বের সন্তান। আমার কাছে এসেছে বলে আমি মানুষ করছি, আমি মানুষ করছি মানে টাইমে খেতে দিচ্ছি, দিদিমণির কাছে নিয়ে যাচ্ছি, মাস্টারমশাইয়ের কাছে নিয়ে যাচ্ছি, অর্থ খরচা করছি, মানুষ করছি টরছি এই কথাগুলো। নিজেই মানুষ হতে পারি না, সন্তান মানুষ করতে হবে, তাহলে আর এখানে আসে কেন? ফলে কি হয়, এই মেন লাইফটাকে মানুষ যখন চেঞ্জ করে ফেলে তখন মানুষটা বদলে যায়। ভেতরে ভগবান প্রত্যেককে কিছু না কিছু দিয়ে পাঠিয়েছে, আমাদের ভেতরে প্রত্যেকের মধ্যে অসম্ভাবনার বীজ সুপ্ত হয়ে আছে, তাকে মুক্ত করতে হবে, জাগাতে হবে। সেইটাকে আমরা সবচেয়ে বেশি কি করে জানো তো, আমরা সেগুলোকে না সবচেয়ে বেশি জাস্টিফাই করি। কি করে করবো বলুন, শাশুড়িকে এই করে দিতে হবে, শ্বশুরকে তাই করতে হবে, ছেলেকে ওই করতে হবে, সব করে দিন 24 ঘন্টা। শাশুড়ির জন্য শ্বশুরের জন্য পায়ে তেল বালিশ খাওয়া দাওয়া করতে 6 ঘন্টা না, বাকি 18 ঘন্টা, 6 ঘন্টা ঘুমো, আরো 12 ঘন্টা উঠতে নেই। এটা তারই উত্তর থাকবে যার এইম আছে। কি করে করছে, সবকিছু করছে, রান্না করছে, বান্না করছে, ছেলে পড়াচ্ছে, এভরিথিং ইজ ডুইং, এবং পারফেক্টলি কাজ করছে। কি করে করছে, বিকজ ও জানে যেটা আমাকে করতে হবে। এইবার একটা কথা, এই যে করতে হবে বলে যারা আমরা অনেক সময় জানি, সেই কাজটা খুব একটা ডিসইন্টারেস্টেড কাজ নয়। সে আমি এটা করতে পারলে বাবু টাকা রোজগার করতে পারবো। আমার ওখানে একজন আছে, সে জুতো তৈরি করে, দারুণ জুতো, মানে বিভিন্ন ধরনের কলমকারি টারি সমস্ত ছাপা টাপা দিয়ে জুতো তৈরি করে। বাচ্চাটাকে রান্না বান্না করে সকালবেলা খাইয়ে দাইয়ে দিয়ে, তার কাজ হচ্ছে কি করে তাড়াতাড়ি এটা করে ফেললো, সব রান্না বান্না বাচ্চাকে খাইয়ে দেয়, সেই জুতো নিয়ে বসে। তার একটাই কাজ, এই জুতোগুলো গত বছরে এই জুতোটার দাম ছিল এত, পরের বছর জুতোটার দাম কত হবে, অসুবিধা নেই, ওটা ব্যবসা করছে, ব্যবসায়ী মানুষ ঘর থেকে। এইটা একটা এম ইন লাইফ, কিন্তু এই এমটা কিন্তু আমাকে ওই জায়গায় নিয়ে যাবে না যেটা কিনা আমাকে ইউনিভার্সের যে ট্রুথ তার সঙ্গে যুক্ত করবে। কারণ তার মধ্যে আমার একটা ইন্টারেস্ট থাকে। এই ইন্টারেস্টটা কি, হ্যাঁ আমি করছি, আমি অর্থ রোজগারও করছি, তাহলে কি কেউ অর্থ রোজগার করবে না? নিশ্চয়ই করবে। শ্রী অরবিন্দের মতন হবে, যেটুকু প্রয়োজন বাকিটা, ইস এতটা টাকা আমার থাকার কথা নয়, উচিত নয়। শ্রী অরবিন্দ বলছেন উচিত নয় আমার কাছে এতটা টাকা থাকা। আমরা কোনদিন বলতে পারবো কোটি কোটি টাকা দিলে উচিত নয়, কথাটা বলতে পারবো? কোটি আছে, 2 কোটি হলে ভালো। এই যে ব্যাপারটা, এই যে ডিসইন্টারেস্টেডনেসটা আসাটা, এটা হচ্ছে লাইফ তখন আমার সায়েন্স অফ লিভিংটা আমার জীবনটাকে উদ্বুদ্ধ করবে, যেটা আমাকে আর্ট অফ লিভিং এর দিকে আস্তে আস্তে নিয়ে যাবে। আমার জীবনের শৈলীটাকে বদলে সমাজকে সেই ইনফ্লুয়েন্স করতে পারবে, এইটা সবচেয়ে বড়। বি অ্যান এক্সাম্পল, মায়ের, আমি যতদিন যেটুকু বুঝেছি, মায়ের পথে থাকো মানে মায়ের কাজ করো বাবু, বি অ্যান এক্সাম্পল, এমন একটা উদাহরণ হও। তোমাকে আমাকে দেখে 5 জন বলবে যে আচ্ছা, আমাদের দেখি যে আচ্ছা এ কিন্তু এরকম নয়, ওর কাছে কিন্তু বলা যায়। তুমি দেখবে এরকম আমাদের জীবনে ঘটে। প্র্যাকটিক্যাল না হলে না, মাছগুলো তাকে তুলে রেখে দিতে হয়, প্র্যাকটিক্যাল হতে হয়। অনেক সময় তুমি দেখবে তোমার সঙ্গে জেনারেলি সে কথা বলেন, অনেক আছে না যে ঠিক আছে মানে পাতা টাতা খুব একটা দেয় না, হঠাৎ তুমি দাঁড়িয়ে আছে একদিন, সে তোমার সামনে এসে, জানেন তাকে এত ভালোবাসতাম, সে আমাকে কি বলতো, আপনি ছাড়া এই কথা কাউকে বলতে বললাম না, যা বাবা
এর সঙ্গে তোমার কোনো কথাই নেই, হঠাৎ কি করে আমাকে এত কথা কেন বলছে? কারণ লোকটা ভেতরে ভেতরে জানে এই মানুষটা কিন্তু ওদের ভেতরে। অন্য লোকগুলো যাদের সঙ্গে সে সারাদিন ওঠা বসা করছে, সিনেমা দেখতে যাচ্ছে, তাকেই কথাটা বলে, কারণ সে তার আনন্দের ভাগ নিতে পারে, সমব্যথী হতে পারে, সেটার জন্য একটা চেতনা, স্টেট অফ মাইন্ড, বুঝতে পেরেছো? ওইটা হচ্ছে আমাকে প্রভাবিত করবে, যে আমার কাছে 5 জন আসবে, মানে একটা গাছের নিচে যদি তোমাকে 5টা মানুষকে আশ্রয় দিতে হয়, তখন ইউ হ্যাভ টু বিকাম আ ট্রি। সে যদি নিজেই এরকম লকবক করে তাহলে তো হবে না, তাকে তো ট্রি হতে হবে, তবে না 5 জন আসবে। তাই মাস্টার রবীন্দ্রের পথের আমার আমার যেটুকু মনে হয়েছে আজ অব্দি, বি অ্যান এক্সাম্পল, নিজে তৈরি, নিজে একটা উদাহরণ সেট করে। সেই উদাহরণটা এরকম নয় যে কে কত ভালো বক্তৃতা দিয়ে কে কতখানি সেলাই করলো, সেটা নয়। আমার ভেতরে এমন সায়েন্সটা থাকবে, জীবনের আর্টটা এমন থাকবে, অন্য মানুষ তার সেটা দেখে মাকে ভালোবাসতে শিখবে, আমাকে না। ও আচ্ছা, আপনি মায়েরই করেন, আমি পড়েছি, আপনি যদি মনে করেন এটা পড়তে পারেন। কারণ ও আমাকে দেখে, আমাদের দেখে যদি কাউকে দেখে সে কেউ মনে করে আচ্ছা ও বিষয়টা কি করছে, জিজ্ঞেস করে দেখি না। আমি যদি মনে করি না আসলে আমি তো সকালে ধ্যান করি, বিকেলে তো আবার পূজা পাঠ করি, কিছু লাভ নেই, ওরও লাভ নেই, আমারও লাভ নেই। কিন্তু আমি যদি বলি যে আচ্ছা ঠিক আছে, এটা আমরা করতে মানে চেষ্টা করি দিদি বা দাদা, আপনি একটু করতে পারেন, এই বইটা একটু পড়ে দিন, দ্যাটস ইট। কোনোভাবে মায়ের সঙ্গে তাকে যুক্ত হয়ে করে দেয়। এইটা একটা বিরাট অবদান সংসার। এই যে ধরো আজকে যে কজনই আমরা এখানে থাকি, প্রত্যেকে অল্প বিস্তর মাস্টার বাবুদের কথা শোনেন, কিন্তু আমি শুনেছিলাম একসময় প্রথম দিকে যে অনেকে প্রথম শুনছেন মাস্টার বাবু। ধরুন যারা অর্গানাইজ করছেন বা যারা আমরা একসঙ্গে থাকছি, প্রত্যেকে কিন্তু প্রত্যেকেরই এই প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা ভীষণ কন্ট্রিবিউশন আছে প্রত্যেকের ব্যাপারে। এইটা কিন্তু মায়ের কাজ। ওই জন্য দুম করে এলাম, তারপরে আর এলাম না, হঠাৎ একদিন মনে হলো আর ঠিক আছে, সবই পাওয়া হয়ে গেল জীবনে, মাকেও জানা হয়ে গেল, অরবিন্দ শোনা হয়ে গেল, আবার আমি ব্যাক টু প্যাভিলিয়ন। তোমাকে আমি যেই মুহূর্তে মায়ের সঙ্গে আমার সংযুক্তি হলো, আমার রাস্তা তখন শুরু, তখন আমার জীবনটা শুরু হলো। এতদিন জীবনটা যেটা ছিল সেটা একটা আনসার্টেন, এইমলেস চলছিল। মায়ের কাছে যখন এসে পড়লাম, মা সঠিক এবার যে বাবা তুমি এসেছো, চলো তোমার হাতটা ধরে আমি বলে দিচ্ছি তোমার কি কাজ। চলো, আমাদের কাজটা কি এইটা বুঝতে পারি না বলেই আমাদের সময় নষ্ট। এটা করছে একজন, একবার ওটা করছে, এটা কিছুদিন করলো আর ভালো লাগছে না। ছোট বাচ্চাদের এই জিনিসটা একটু বেশি হয় জানি। আমার মানে স্কুলে বাচ্চার গার্জেনরা বলেন, হয়তো বললাম যে আচ্ছা বাচ্চাটা এত চঞ্চল, আপনি ওকে এটাতে দিন না, ও তো খুব ভালো আঁকে। না ম্যাম, ও কিন্তু আঁকে না, ওকে কিন্তু যখনই আপনি দেবেন ও কিন্তু আর আঁকবে না, ও তখন কি করে, তখন ও হয়তো বললো যে খেলতে চলে যায়। মানে ঠিক আছে খেলুক না ব্যাট বলটা, না ম্যাম 5 মিনিট খেলবে তারপর আর খেলবে না। এইটা কিন্তু বাচ্চাটা করে অসুস্থ, যদি এডিএইচডি প্রবলেম না থাকলে এই এই বাচ্চাটা খুঁজছে আমার রাস্তাটা কি, সেইটা মাকে বুঝতে হবে। এটা কিন্তু অনেক আমরা অনেক সাধারণ মায়েরা বুঝতে পারি, ওই বাচ্চাটা কিন্তু এরকম নয় এটাতেও চেষ্টা করছে যেটা আনন্দ পাওয়ার, পারছে না, না এটা নয়, এটা নয়, এটা করতে করতে যখন মা আমাদের মতো সাধারণ মায়েরা যখন শিখে দেয় যে বাবু তোর যেটা ভালো লাগে সেটা তুই বুঝতে পারছিস না, তো ওই জায়গায় যে ছবি আছে ওনাকে জিজ্ঞেস করে উত্তর পেয়ে যাবে, তোর কি করা উচিত। অবশ্যই সেটা 1 বছরের বাচ্চা নয়, একটু বড়, 6-7 বছর, তুই বুঝতে পারছিস না, মা আমরা তো সে দায়িত্বটা তো নিজেরা, আমি বলছি তুই এটা পারিস। এটা করতে গিয়ে আমরা কত বাচ্চার জীবন যে নষ্ট করে ফেলি, কত বাচ্চা ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেগুলো যখন তখন সুইসাইড করছে, যখন তখন এগুলো করছে। অত ভালো 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 ছেলে মেয়ে নাই হোক, সকল ভালো ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার নাই হোক, মা বাবার সন্তান তো জীবনগুলো নষ্ট করে ফেলছে। একটাই কারণ, এই মেন লাইফটা তাকে বলে দেওয়া, এবং সে নিজেও খুঁজে পাচ্ছে না, দিশা পাচ্ছে না। এখনকার ছেলে মেয়েগুলোর মধ্যে যে যে কষ্টটা ওরা ভোগ করে, কারণটা হচ্ছে এই মেন লাইফটা বুঝতে পারে, এবং আমরা বোঝাতেই পারি। আমাদের নিজস্ব একটা একটা ছক আছে, ছকের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এই হচ্ছে বড় লাইনে, হচ্ছে প্রথম হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট, অমুক তুসুক, এখন আবার একটা হয়েছে যেন বলে ব্লগার। সেটা হলে তুমি কিন্তু মাসের 5 লক্ষ টাকা রোজগার করতে পারবে। এমনি লাইফ। আমাকে একদিন বলছে, একদিন আমার স্কুলে একটা বাচ্চা, বছর 7 বয়স, তার মা আমাকে, আমি বলছি আচ্ছা ও এত রিলস করে কেন, ও এত রিলস বানায় কেন, মাঝে মাঝে দেখতে পাই ফেসবুকে।
নাচ করছে করছে, ও তো নাচ সবে তো শুরু করেছে, এর মধ্যে তার মায়ের উত্তর হলো, হ্যাঁ ম্যাম, না ম্যাম, এটা কিন্তু আপনার কথাটা আমি মানতে পারলাম না ম্যাম, এইটা করে কিন্তু ব্যাংকে টাকা ঢোকে। আপনি তাকে কি বোঝাবেন আর কি করবে, বাচ্চাটাই বা কি করবে? আরে 7-8 বছরের বাচ্চার ব্যাংকে টাকা ঢোকে, মানে মায়ের ব্যাংকে টাকা ঢোকে থ্রু দ্যাট বাচ্চা, ওটা তার কাছে একটা গর্বের কারণ। কারণ ওইটা কিন্তু 2 মাস বাদে বন্ধ হয়ে যাবে, ওর থেকে ভালো যে করবে তখন তাকে, সেইটা মা বুঝতে পারছে না। আর স্পেশালি কি, ও যে সাধারণ চটুল নাচ করে এটার থেকে টাকাটা রোজগার করছে, ওইটা কিন্তু তার এমনি লাইফ হতে পারে না। নিশ্চয়ই তোর চটুল নাচ করতে পারবে, আগে ক্লাসিক্যালটা বুঝতে হবে। এই যে অঙ্গ প্রত্যঙ্গের সঠিক ব্যবহার, মায়ের যে কথা শিক্ষা, অঙ্গ প্রত্যঙ্গের সঠিক ব্যবহার শিখলে তবে সে ডান্স করতে পারে। আমার এই ভোকাল কর্ড সম্পর্কে আমি জানি না, কিন্তু দারুণ গান গাইবার চেষ্টা করি, কোনোদিন হবে না। ওই জন্য সায়েন্সটা, এইখানে সায়েন্স শব্দটাকে নিয়েও যদি আমি কথা বলি, এটাও কিন্তু খুব বড় ব্যাপার। সায়েন্স ছাড়া কিন্তু কোনো স্পিরিচুয়ালিটি হয় না। এইটা কিন্তু একটা মানে, মানে শ্রী অরবিন্দ করতে করতে দেখতে করতে করতে, যার মধ্যে সায়েন্স সম্পর্কে জ্ঞান ইচ্ছে নেই, তার কিন্তু স্পিরিচুয়ালিটি হবে না। তার একটা ধর্ম ধর্ম ব্যাপার থাকবে, মুখে আচমন করতে হবে, ঘুম থেকে উঠে ফুল দিতে হবে, এগুলো থাকবে, এটা একটা রিচুয়াল। কিন্তু জীবনটাই শৈলীটাকে বদলানো, তাকে ঘিরে একটা জীবনটাকে একটা নতুন জীবনে পরিবর্তন করা, যেটাকে ভগবান বললেন দেবের চরিত্র নিয়ে আসতে হবে, দেবের জীবন হবে মানুষের জীবন, সেইটা কিন্তু যারা চান তাদের জন্য কিন্তু এই পথটা। তাই জন্য মা বলছে, তুমি যদি চাও বাবা তবেই তুমি এ পথে এসো, যতক্ষণ না তুমি আসছো তুমি ফ্রি, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। কিন্তু যদি একবার চেয়ে ফেলেছো আমাকে বা সত্যি জানতে চেয়েছো, তাহলে মুশকিল হয়ে যাবে, সব থেকে তোমায় বেরোতে হবে। কিন্তু মায়ের বার করে তো এরকম না, কাল থেকে তোমার যাওয়া বন্ধ, তা তো না। সেখানে আঘাতে এরপর আঘাত পেতে হবে, কারণ কি, একদিকে মা টানছে আর একদিকে আমার সংস্কার টানছে। ঠাকুর বলছেন না, এক হাতে সংসার করো, এক হাতে মাকে ধরো, আর মা বলছেন যে পুরোটা আমাকে দাও, দিয়ে তুমি পুরোটাই সংসার, পুরোটাই আগে দাও, বলে দাও মা সব তোমার, তারপর তুমি সংসারটা, কারণ তখন ওটা তোমার না, ওটা আমার সংসার। কত সুন্দর না মায়ের যে শিক্ষা, এই যে এডুকেশনের উপর, সায়েন্স অফ লিভিংটা মায়ের এডুকেশনের উপর, অন এডুকেশনটা প্রত্যেকেই পড়া উচিত। আর আমাদের মানে বাংলা বইও আছে শিক্ষা, মায়ের শিক্ষা, তার মধ্যে তুমি পাবে science। এটা একটা ছোট জায়গা পরিষ্কার। মায়ের মায়ের যে বই আছে মা, আর তাছাড়া মায়ের এটা ইভিনিং টক গুলো, বুধবারে যে ক্লাসগুলো নিতেন মা প্লে গ্রাউন্ডে, সেই ক্লাসেরও কথা আছে। ওই জন্যে আমাদের সায়েন্স অফ লিভিংটা হচ্ছে আমাদের জীবনটাকে ভেতর থেকে তৈরি করবে, যা কিনা আর্ট অফ লিভিংটাকে চেঞ্জ করবে আমাদের জীবনের। আর্ট, প্রত্যেক একটা নিজস্ব আর্ট আছে। একজন কেউ একভাবে ঘুমোয়, আরেকজন আরেকভাবে ঘুমোয়। একজন ঘুম থেকে উঠেই প্রথমে একটু এক্সারসাইজ করে, কেউ ঘুম থেকে উঠে আবার একটু শুয়ে পড়ে। আর্ট অফ লিভিং, এই সায়েন্স অফ লিভিংটা ভিতরে ভিতরে নিজেকে যখন বদলাবে, তখন আমাদের আর্ট অফ লিভিংটা চেঞ্জ হয়ে যাবে, শৈলীটা জীবনে চেঞ্জ হয়ে যাবে। এবং চেঞ্জ হয়ে যাবে তখনই যখন আমার এইম থাকবে, এটা আমি চেঞ্জ করবো, এবং আই শুড অফার ইট টু দ্য মাদার। আই এম ফর দ্য মাদার, আই এম অফ দ্য মাদার। আমি মায়ের, আমি মায়ের জন্য, আমার মাই সব। এইবার মা সব এই কথাটা বলবার জন্য মাকে বুঝতে হবে, তখন মা শ্রী অরবিন্দের একটু বই পড়তে হবে, এক দুটো লাইনও পড়তে হবে, কিছু না একটু কিছু কিছু। আরো খুব মজার কি মানে দেখি আর কি জীবনের এগুলো, যে ধরুন যে লোকটা কোনোদিন মায়ের, হয় না যে খবরের কাগজ, আমি একটা সিনেমা দেখছিলাম বহুদিন আগে, মনে করে গেল, খুব ইন্টারেস্টিং, মানে এগুলোর সঙ্গে সব জীবনের সঙ্গে তো সব মিল, মায়ের ইয়ে। একটা সিনেমা দেখেছি, বিদেশি সিনেমা, একটা বাচ্চার একটা অসুখ করেছে, তার বাবা সেই জন্য তার বাচ্চাকে মাকে ছেড়ে দিয়ে চলে গেছে বিদেশে, বিদেশি সিনেমা। তো বাচ্চাটার যে অসুখ, সে ডাক্তার বলেছে দেখুন এটা সারবে না, এই সারার অসুখ। বাচ্চাটা খুব ছোট, 7 বছর বয়সে, বাচ্চাটা হসপিটালাইজড। মা কি করে রোজ বাচ্চাটাকে দিকে মাথায় হাত দিলে আর বলে, তুমি ভালো হয়ে যাবে, তুমি তো সকলের মতো, তুমি ভালো হয়ে যাবে, একটা অসুবিধা হয়েছে, ভালো হয়ে যাবে। প্রতিদিন এই কথাটা সে বলে। সে ঠাকুর দেবতা মা শ্রী অরবিন্দ সবকিছু নয়, এটা ব্যস্ত একটা ঘটনা সিনেমা। কিন্তু মানে সিনেমাটার অদ্ভুত একটা ব্যাপার যেটা লক্ষ্য করেছিলাম, সেটা হচ্ছে যে ওই ছেলেটাকে এরকম করতে করতে একদিন মা বলছে যে একদিন বসে বসে আমি ইয়ে করতে আরম্ভ করলাম, অ্যাপিল করলাম পৃথিবীর কাছে,
সব জায়গায় যেখানে যেখানে বিভিন্ন জায়গায় সেতে দিলাম, খবরে কাগজে দিলাম যে আমার তো এরকম ছেলে অসুস্থ, কেউ যদি একটু কেউ কোনো ডাক্তার পৃথিবীতে আছেন, কেউ যদি একটু আমার ছেলেকে বাঁচান। মা রোজ ওটা লেখে, আর রোজ ওই ছেলেটার কাছে প্রচুর উত্তর আসে হসপিটালে, উত্তর প্রচুর উত্তর। মা কিন্তু প্রত্যেকটা উত্তর পড়ে, প্রত্যেক যত উত্তর আসে সব খুলে খুলে পড়ে, সিনসিয়ারিটি। ও বাবা, একই তো উত্তর লিখবে কি আর, প্রত্যেক দিন সে উত্তরগুলো পড়ে এবং ছেলেকে বলে দেখো কত মানুষ তোমায় ভালোবাসে, গোটা পৃথিবী তোমাকে ভালোবাসে, তুমি তো সুস্থ হবেই। বলতে বলতে একদিন বাড়ি গেছে, মা হসপিটাল থেকে বাড়ি গেছে, গিয়ে অনেকগুলো কাগজ ছিল, তার যে কাজের লোক সেই কাগজগুলো না ওয়েস্ট মানে ওয়েস্ট যে ডাস্টবিন যেটা ওয়েস্ট পেপার বক্স তার মধ্যে ফেলে দিয়েছে সব কাগজ। সেই কাজের লোকটা বুঝতে পারেনি যে কাগজগুলো মায়ের দরকার। তো ওর মা এসে কাগজগুলো ফেলে, তুমি এটা কি করেছো? বলছি সব পড়েছিল ম্যাম, আমি ওটা রেখে দিয়েছি। ওর মা বলছেন, তখন ওই দেখাচ্ছে সিনেমাটাতে, ওর মা ওই ডাস্টবিনের পাশ দিয়ে যেতে গিয়ে হঠাৎ চোখটা একটা ডাস্টবিনের মধ্যে পড়েছে, পড়ে পড়ে দেখছেন একটা একটা কাগজটা কিরকম যেন একটা চকচক করছে, অন্য কাগজের মতো না, কিন্তু খুব সাধারণ কাগজ, ওটাতে কিন্তু miracle কিছু নেই, কিন্তু চকচক করছে। তো ভদ্রমহিলা তখন কাগজটা তুলে নিয়েছে। কেন এটা আমার চোখটা আটকালো কেন আমার? চোখটা খুলে নিয়ে দেখছেন একজন ভদ্র একটি ছেলে, ইয়াং ছেলে, সে বলছে আমি সবেমাত্র ডাক্তারি পাশ করেছি, আমি এইটা নিয়েই কাজ করছি, আমি কি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি? এই যে ওই যে সিনসিয়ারিটিটা ভদ্রমহিলা দেখাতেন, ওই যে বিশ্বাসটা উনি ভেতরে ভেতরে করছেন, ছেলেকে করাচ্ছেন, এটা হচ্ছে তার রিওয়ার্ড। এবং পরবর্তীকালে দেখা গেল ওই ছেলেটাকে ওই সে বাচ্চা ছেলেটা যে নতুন ডাক্তার হচ্ছে, সে বাচ্চাটাকে বাঁচানো সিনেমা। কিন্তু আমার যেটা স্ট্রাইক করেছিল যে ওই যে আলো পড়লো ওই লেখাটার উপরে, কেন পড়লো? তার সিনসিয়ারিটি, তার বিশ্বাস, এবং ওই বাচ্চাটাকে রোজ তাকে এই কথাটা স্বীকার করানো যে তুমি ভালো হয়ে যাবে, তুমি তো গোটা পৃথিবী তোমাকে ভালোবাসে, শব্দগুলো ছেলেটা ভালো হয়ে যাবে, সিনেমাটাতে দেখা। ফলে আমরা যদি সিনসিয়ারলি কোনো কাজ এভাবে করি ফ্রম উইদিন, ভেতর থেকে, তুমি দেখবে কোথা থেকে কি কাজ হচ্ছে কল্পনাই করতে পারবে। এটা আমরা প্রত্যেকে করি, আমি তো হাড়ে হাড়ে করি, সবাই করে, সবাই। আমরা কেউ বলতে পারবো না যে না আমাদের জীবনে এরকম ঘটনা ঘটেনি, না বাবা সবই আমাকে যুদ্ধ করে অর্জন করতে হচ্ছে, না যুদ্ধ করে অর্জন করছে আমি ভাবছি, তুমি আমি তার যোগ্য নাই হতে পারে, আমি যা পেয়েছি সেটা তো বুঝতে পারি না, আমি আমার যোগ্যতায় পেয়েছি, আমার মতো যোগ্যতা কোটি কোটি লোকের আছে, তাই না? কিন্তু আমাকে এটা করুণা করা হয়েছে। এই জায়গাগুলো থেকে যে আমরা যখনই দেখবো না, তখনই আর্ট অফ লিভিং থেকে আমরা সায়েন্স অফ লিভিংটাকে বুঝতে সাইমালটেনিয়াসলি, আর সায়েন্স অফ লিভিংটা তখন আর্ট অফ লিভিং চলে। আমি এটা করে ছেড়ে দিই, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে